ফ্যাসিস্টকে কারা এনাবেল করেছে, হাত পাখা দিয়ে বাতাস করেছে, সেগুলো কি আপনারা গণ্য করছেন না করছেন না? মানে কেউ তো আহ, শুধু বাতাস করছে, আর কেউ তো সেই সংসদের গাড়িও ব্যবহার করেছে। যে দল বলছে আমরা বাংলাদেশকে আফগানিস্তান ইস্যু দেখতে চাই, আপনারাও কি আসলে তাদের সাথে সুর মিলে তেমনটি বলবেন কিনা? ধরে নেওয়া যাক যে আপনারা জিতলেন, এই জোট জিতলো এবং তারা গিয়ে ইসলামের শাসন কায়েম করতে চাইলো, সেটা তো আসলে সাধারণ মানুষের সাথে একরকম প্রতারণা হবে। আপনারা যদি কখনো ক্ষমতায় যান, ইসলামী শাসন কায়েম করেন, তাহলে শাসন ব্যবস্থার সব স্তরে কীরকমভাবে সেটাকে আপনারা প্রবর্তন করবেন শাসন ব্যবস্থাটা? যেমন ধরেন আপনার বিচার বিভাগের কথায় যদি জানি, ইসলামী শাসনে তো আমরা দেখেছি চুরি করলে হাত কেটে দেয়া, মানে আপনারা কি চুরি করলে হাত কেটে দেবেন নাকি সেই চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবেশে আগে ইসলাম নিশ্চিত করতে চায়। যদি হয়? রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে চুরি হয়েছে, ইসলামী রাষ্ট্রের বিধানটাই হচ্ছে এটা একটা মোটিভেশনাল রিলিজিয়ান, এটা আচ্ছা, আপনাকে তাহলে আপনি মোটিভেট করবেন, যদি এটা না মোটিভেট করব। ফেল করেন হ্যাঁ, তখন এই এরপরে মানে এটা চুরি হবে, করলে হাত কাটা এরপর হবে। প্রশাসনিক কাঠামোটা দেখেন। আমাদের জুলাই সনদ নিয়ে জুলাই আমাদের 24 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই আমরা বলে আসছিলাম কয়েকটা মৌলিক কথা, বিচার সংস্কার, এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ দিক ছিল জুলাই সনদ। কারণ জুলাই সনদটা হচ্ছে একটা রক্ষা কবচ বলি আমরা এটাকে। এখন যেই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমি শফিকুল ইসলাম মাসুদ আজকে আপনার সাথে বা আপনার এই টেলিভিশনে এখানে কথা বলতে পারছি, এই জুলাই সনদের প্রতি যদি আমাদের কোনো অবহেলা থাকে, উপেক্ষা থাকে, এবং এটাকে যদি যথাযথভাবে ধারণ না করতে পারি, তাহলে এই গণ অভ্যুত্থানে আমাকে সন্ত্রাসী বানাতে সক্ষম। এই গণ অভ্যুত্থানে যেখানে আজকে যাদেরকে বীর বলা হচ্ছে, জুলাই যোদ্ধা বলা হচ্ছে, শহীদ বলা হচ্ছে, শহীদ পরিবার বলা হচ্ছে, এই জুলাই সনদের মতো রক্ষা কবচ যদি আপনি বিনির্মাণ করতে না পারেন, আমরা যদি বিনির্মাণ করতে ব্যর্থ হই, তাহলে এই পরিবারগুলোই একটা সন্ত্রাসী পরিবার। জুলাই যোদ্ধা যারা, তাদেরকে সন্ত্রাসী। আমি শফিকুল ইসলাম মাসুদ জুলাই যোদ্ধাদের একজন সহযোগী। আমাকে সন্ত্রাসের শুধু সহযোগী না, সন্ত্রাসীদের মদতদাতা শুধু না, সরাসরি সন্ত্রাসী হিসেবে আমাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখে আমাকে খুঁজে বের করা হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জুলাই সনদ হচ্ছে সেইটা যেটা আমাকে আগামী প্রত্যাশার আলোকে জাতির যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনেরও এটা একটা গ্যারান্টি পত্র, যেখানে রাজনৈতিক দলগুলো তার মৌলিক জিনিসগুলো সেখানে উপস্থাপন করবে। কারণ সংবিধানের বাইরে তো আমাদের এটা ছাড়া আর কিছু নেই। আসলে দেখেন, মাঝখানে কিন্তু এটা আলোচনা আছে বা আলোচনা হয়ে থাকে যে আমাদের এই সরকারটা গণঅভ্যুত্থান পরবর্তী কেয়ারটেকার সরকার না কিন্তু, বা এটা তত্ত্বাবধায়ক সরকার না। এটাকে কোনো কোনো অর্থে আপনি অভ্যুত্থান পরবর্তী একটা বিপ্লবী সরকার বলতে পারেন। বিপ্লবী সরকারের তো প্রথমেই দায়িত্ব সেটা ছিল। বলতে পারি কিনা না, কোর্টের সেটা বলতে পারি না বা আদালতের বলা তো হয় নাই। নির্দেশ অনুযায়ী সেটা আমরা বলা তো যায় কিনা? বলা যায় কিনা না, আমরা সেটা তো আমরা তো বলতে পারি নাই। সংবিধানই মেনে চলছি আমরা বলি বোধহয়, না, সংবিধান মেনে চলছি বিধায় সেই সেটা জায়গা থেকে। বলছি না আমরা। কিন্তু এটা কিন্তু জনগণের মধ্যে একটা এক্সপেকটেশন ছিল, এবং এখন এটা আলোচনায় আছে যে এই বিপ্লবী সরকার বা এই গণঅভ্যুত্থানের সরকারকে এরকম একটা স্ট্রাকচারে তাদেরকে আসলে নিতে পারলে আমরা আরও অনেক কিছু করতে পারতাম, যেটা আমরা করতে পারি নাই। তৃতীয় হচ্ছে যে এই সনদে আমাদের করণীয় কি বা বর্জনীয় কি বা সংযোজন কি বিয়োজন কি, আমি অত্যন্ত বিস্ময়ের সাথে এটা বলি যে সনদের স্টেক হোল্ডার কারা। স্টেক হোল্ডার কিন্তু কোনো একটা আলাদা পার্টি, কোনো আলাদা একটা দুটা পার্টি, ব্যাপারটা এরকম না। এই আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলগুলো, তাদের প্রত্যেকের কাছেই এই জুলাই সনদের গুরুত্বটা কিন্তু সমানভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু বিস্ময়ের ব্যাপার বলেছে এই কারণে, আমরা যখন শুনতে পাচ্ছি যে 10 দিন আগে, 7 দিন আগে, 15 দিন আগে কোনো দলকে এটার খসড়াটা দিয়ে দেওয়া হয়েছে, কোনো দলকে 7 দিন আগে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এইসব রাজনীতিক অঙ্গনের রাজনীতিবিদদের সাথে খোশ গল্প, চায়ের আড্ডা, কথা তো হয় কিছু। যখন আমরা জানতে পারলাম যে অমুকের কাছে, অমুক দলের কাছে, অমুক ব্যক্তির কাছে জুলাই সনদের কপি পৌঁছে গেছে, তাদেরকে দেখার জন্য বলা হয়েছে, এমনকি তারা পরামর্শ দিয়ে ফেলেছেন, ততক্ষণে জামাত ইসলামীর মতো একটা সংগঠনের কাছে জুলাই ঘোষণাপত্রের খসড়াটা হাতে আসে নাই। আপনারা কবে হাতে পেয়েছেন? একটু বলি, এরপরে আমরা আমাদের থেকে এটা চেয়ে নেওয়ার মতো
মানে দেউলিয়া সংগঠন হিসেবে জামাত ইসলামী মনে করে না যে আমাদের এটা একটা দাওয়াত পাইলাম না বা আমাদের একটা দাওয়াতপত্র দেয় নাই, আমাদের চেয়ে নিতে হবে। আমরা শুধু জনৈক উপদেশটাকে বলেছি যে জুলাই সনদ তো আপনারা করছেন, তো ওখানে তো আর জামাত ইসলামের কোনো স্বাক্ষরও দরকার হবে না বা আমাদের তো আর প্রয়োজন হবে না, তো আমরা হয়ে গেলে খুশি হব, এটা হয়ে যাওয়া দরকার, কারণ এটা জামাত ইসলামের দাবি। আপনারা পান নাই এখনো, এটা তো খুবই জটিল ব্যাপার, এটা তো হইতে পারে না, আচ্ছা আমি এটা দেখতেছি, আপনারা পেয়ে যাবেন আশা করি। ভেরি গুড, পেয়ে যাবেন আশা করি। তা আমি এটা বলছি, দেখেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি না, কবেকার কথা এই কনভারসেশনটা? এটা কবে এই হয়? 2 দিন বা 3 দিন 3 সর্বোচ্চ। দিন আগে এই জন্য কথা। আপনি আমাকে আচ্ছা। আজকে জিজ্ঞেস করছেন না যে এই ব্যাপারে জামাত ইসলামী কি চিন্তা করেছে। জামাত ইসলামীকে যে চিন্তা করার কোনো সুযোগই তো দেওয়া হয় নাই। আমরা যখন মাঠে বলি লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিত নয়, লেভেল প্লেইং উপদেষ্টাই তো নয়, লেভেল প্লেইং তো অন্তর্বর্তী সরকারই না। আমি কথাটা আজকে খুব একটু পরিষ্কার করি বলি যে এরকম গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে, এবং আপনি খেয়াল করেছেন যে আমাদের মাইলস্টোন স্কুলের ঘটনায় প্রথম রাতে 4 দলকে ডাকা হলো, ওনারাই বড় দল নাম দিয়েছেন, কি দল নাম দিয়েছেন দেন নাই, পরে আবার 14 দলকে ডেকেছেন। এই 14 দল নিয়ে আবার আমাকে একজন হঠাৎ করে মোবাইল মেসেজ দেখেছে যে মাসুদ ভাই আগের 14 দল চলে আসছে নাকি। আমি বললাম না, এটা এখনকার 14 দল, আরও একটা 14 দল আছে বাংলাদেশে এখন, ওটাও 14 দল, কিন্তু যারা গেছে 14 দল আর কি। সেই 14 দল, 4 দলকে ডাকা হলো, পরে 14 দলটাকে ডাকা হলো, কয়টা হলো? 18টা হলো। তো এই মিটিংয়ে মূল আইডিয়াটা ছিল রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ, মাইলস্টোনের ঘটনা, স্কুলের কলেজের ঘটনার পরবর্তী সিচুয়েশনটা যেন কোনোভাবে এটা কেউ ডাইভার্ট করতে না পারে, এটাকে যেন কেউ হাইজ্যাক করতে না পারে, পলিটিক্যালি যেন এটাকে কেউ ইউজ করতে না পারে। দিস ইজ মেসেজ। সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিসগুলোর কাছে সাজেশন চাওয়া হয়েছে। পরের দিন 14 দলের মিটিং শেষ করে আমরা একটা ব্রিফ দেখলাম, একজন রাজনৈতিক নেতা ব্রিফ করছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি এবং 3-4 দিনের মাথায়, 4-5 দিনের মাথায় একটা নির্বাচনের ডেট ঘোষণা করা হচ্ছে। কি একটা আজব দেশে আমি বাস করতেছি যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে মাইলস্টোন রাজনৈতিক ইস্যু নিয়ে, সেখানে নির্বাচনের তারিখ ঘোষণার মতো ব্যাপার ওনাদেরকে জানাই দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব ওনাদেরকে, এই দায়িত্ব আমি বলছি যে এই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে, আমি বলছি যে এতটা এলোমেলো অগোছালো। এবং আমরা পরবর্তীতে এটা জেনে খুব বিস্মিত হয়েছি, আলোচনা হয়েছে হয় না, এই ক্লারিফিকেশন দেওয়ার দায়িত্ব আমারও না, কোনো পলিটিক্যাল পার্টিও নেই, ক্লারিফিকেশন দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের। এখন পর্যন্ত ক্লারিফিকেশন আসে নাই, বিদায় আমাকে ধরে নিতে হচ্ছে যে সামহাও এরকম কোনো আলোচনা হয়েছে। আমি বলছি যে এরকম অগোছালো এবং কিছুটা অগণতান্ত্রিক অথবা কিছুটা বৈষম্য, কিছুটা বৈষম্য যুক্ত একটা পরিবেশে জুলাই সনদটা আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, এখন তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত ব্যাপারে সকল স্টেক হোল্ডার গুলোকে সমন্বয় করে কাজটা আদৌ তারা করতে চায়, নাকি একটা নতুন পরিস্থিতি তৈরি করে আসলে এগুলোকে তারা ইগনোর করতে চায়। ওকে, আমি আসবো এই জায়গাটায়, কিন্তু ছোট্ট একটা ইনফরমেশন আমি আপনাকে দিই, সেটা হচ্ছে আপনার কাছে খসড়াটি আপনি বলছেন 3 দিন আগে পেয়েছেন, কিন্তু আমার মনে হয় সপ্তাহ দেড়েক আগে শিশির মুনির আমাকে দেখিয়েছেন তার কাছে খসড়াটা জুলাই সনদে, সেখানে আমি ছিলাম এবং ডক্টর জাহিদুর রহমান ছিলেন। আমি ফর ইনফরমেশন অন রেকর্ড আমি জানিয়ে রাখলাম, আপনি শিশির মুনির খসড়ার কয়েকটা ধাপ আছে, হয়তো প্রথম দিকে কোনো একটা হয়েছে বা আমাদের থেকে যেটা চাওয়া হয়েছিল সেরকম কিছু একটা আমরা প্রস্তাবনা দিয়েছি। এটা আমি বলছি আমার সংগঠনের ইনফরমেশন আলোকে কিন্তু আমি আপনাকে বলছি। ওকে, ঠিক আছে, আমি আসবো আবার আপনার কাছে। আশরাফ কায়সার, আমরা তো আসলে জুলাই সনদটা দেখতে চাই সবার ঐক্যমতের ভিত্তিতে। আপনি আসলে কতটুকু আশাবাদী? আপনি জানেন যে আজকে জাতীয় ঐক্যমত কমিশনে বিএনপি ওয়াকআউট করেছিল, যদিও পরে ফিরে গেছে, তো এগুলো তো ভালো লক্ষণ না। আবার এখানে নির্বাচনের তারিখ নিয়েও নির্বাচনের তারিখ প্রসঙ্গে যেটা আসলো, যেমনটি আসলে ডক্টর মাসুদ বললেন, রাজনীতিতে আমরা দেখছি সন্দেহ সংশয়টা রয়েই গেছে। তো এই সন্দেহ সংশয়ের মধ্য দিয়ে একটা সনদ কেমন হবে মনে হচ্ছে? প্রথমত বলি যে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা যেভাবে রাজনৈতিক দলের সাথে আলাপ করেছেন সেটি বেশ দৃষ্টিকটু লেগেছে। বিশেষ করে দেশের প্রধান দল কারা, 4টি প্রধান দল কারা, এগুলো ঠিক করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের না। এবং তার ভেতরে আমরা এমন দলকেও দেখেছি যারা শেখ হাসিনার 3টি পচা নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিয়েছিলেন 4 দলের মধ্যে। আচ্ছা, পরবর্তীতে আমরা যেভাবে তার 4-5 দিনের মধ্যে ডেট ঘোষণা করবেন বলে আরেকজন নেতাকে বলতে শুনলাম,
এটিও দৃষ্টিকটু লেগেছে। কেননা এভাবে তো বলে না, বলতে হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, সেটা প্রেস হোক, অন্য কোনো উপদেষ্টা হোক সেরকম। তার মানে তারা এই বিষয়গুলো ডিল করতে গিয়ে অপেশাদারী হয়েছেন এবং ব্যালেন্স রাখতে পারছেন না এবং মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য জায়গায় নেই। কাজেই তারপরে মাইলস্টোন দুর্ঘটনার পরেই এই আলোচনাগুলো আরও দৃষ্টিকটু লেগেছে যে এখনই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে হবে, যেখানে আমাদের ছেলে মেয়েরা পুড়ে মারা যাচ্ছে। অনেকটা মানে মনে হয়েছে যে মানে অমানবিকভাবে রাজনৈতিক আলোচনাটা হলো। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, জুলাই সনদ হচ্ছে আমাদের ম্যাগনা কার্টা, আমাদের রক্ষা কবচ এবং ভবিষ্যতের দিক নির্দেশনা, তিনটি জিনিস। এখন আপনি যদি রক্ষা কবচের অর্থে দেখেন, সরকারের যে বৈধতা সেটিও এই সনদের উপর নির্ভর করছে। কারণ সরকারটি কি করে, সরকারটি তো বিপ্লবী সরকার না, সরকারটি আমার মতে একটি প্রতি বিপ্লবী সাংবিধানিক সরকার। কারণ 5 তারিখে বিপ্লব হয়েছে, 8 তারিখে এই সরকার শপথ নিয়েছে সংবিধান মেনে, সেনাবাহিনীকে রেখে রাষ্ট্রপতির কার্যালয়ে। তো এই সরকারটি একটা ভজঘট সরকার। এই সরকারটি আপনি বলছেন যে এই সরকার গঠনের মধ্যে দিয়ে প্রতি বিপ্লব হয়ে গেছে। আমি মনে করি এবং আমি প্রায়ই বলি ওই 72 ঘন্টা আমার পরিষ্কার জানতে হবে প্রতি মিনিটে কি ঘটেছে, যেই চরিত্রদের কথা আমরা জানি তারা কি করে অ্যাক্ট করেছেন, কি করে সিদ্ধান্ত হলো বিপ্লবের পরপরই এরকম একটা প্রতি বিপ্লবী সরকার গঠন করার। এই প্রশ্নগুলোর উত্তর আপনি ভবিষ্যতে নিশ্চয়ই আরও পাবেন, কারণ আমরা যেহেতু এখনো ঘটনার ভেতরে আছি। কিন্তু পরবর্তীতে সরকারের চরিত্র, প্রকৃতি এবং আচরণ দেখে আমাদের ধারণা হয়েছে প্রতি বিপ্লবটি সংগঠিত হয়েছে। কেননা সরকারটিকে আমরা যেভাবে বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের সরকার আচরণ করে সেরকম আচরণ করতে দেখিনি। সংস্কারের যে ন্যূনতম প্রত্যাশা সচিবালয়ের ভেতরে এবং পুলিশের ভেতরে, সেগুলোকে আমরা আজ অবধি করতে দেখিনি। আজকে আপনি যেই ইস্যুগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, ঐক্যমত্য কমিশনের সমস্যা হচ্ছে এবং দেশের ভেতরে মানুষের হতাশা তৈরি হয়েছে, সেগুলোরও ভ্রূণ কিন্তু ওই গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত। কাজেই যারা একসময় অনেক কুডো নিয়েছেন যে আমরা একটি সরকার গঠন করলাম, কেউ দৌড়াদৌড়ি করে উপদেষ্টা হওয়ার চেষ্টা করেছেন, কে কাকে চিনি, এগুলো ঘটেছে। একসময় তাদের বিবেক থাকলে প্রায়শ্চিত্ত করতে হতে পারে, এই বলে যে আমরা সময়ের দাবি পূরণ করতে পারিনি, মানুষের আশা আকাঙ্ক্ষার দাবি পূরণ করতে পারিনি। এখন কেন জুলাই সনদ গুরুত্বপূর্ণ? কেননা আপনি এই সব কিছু যা যা ভুল হয়েছে, যা যা ভিন্ন পথে প্রবাহিত হয়েছে, এগুলোকে আপনার দায়মুক্তি দিতে হবে এবং আপনাকে সরকারটির বৈধতা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় যে তিনি হত্যাকাণ্ড করেছেন এবং কিছু পুলিশ সদস্য সহ কেউ কেউ মারা গেছেন, তাদের ব্যাপারেও আপনার একটা অবস্থানে আসতে হবে। মোর ইম্পর্টেন্টলি আপনাকে সংস্কারের ব্যাপারগুলো পরিষ্কার করতে হবে। কেননা আমরা বলছি একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং প্রত্যাশাটি হচ্ছে সংস্কার করে রাষ্ট্রকে ঠিক করা। এটি যদি কোনো সনদে বা ঘোষণাপত্রে লেখা না থাকে, তাহলে ইতিহাসে কে দাঁড়িয়ে বলবে যে এটি মানুষের প্রত্যাশা ছিল? 2024-এ ঢাকার দেয়ালগুলো কিন্তু বাংলাদেশের সংবিধান হয়ে উঠেছিল। 2024-এ ঢাকার দেয়ালগুলোই কিন্তু ইশতেহার হয়ে উঠেছিল আগামী রাজনীতি। কিন্তু হ্যাঁ, সেটা তো ঐতিহাসিক দলিল হিসেবে আমাদের প্রয়োজন হবেই, কিন্তু আমরা তো ইতিহাসে দেখেছি যে দলিল হয়, দলিল দস্তাবেজ আবার নষ্টও হয়ে যায়, সেরকম ঘটনাও ঘটে। সেজন্য আগামীর বাংলাদেশ কেমন হতে যাচ্ছে সেটাও যদি একটু বুঝতে চাই আমরা, তাহলে আপনি যেটা বললেন যে 4টি প্রধান দলকে এখানে যে মাইলস্টোন ঘটনার পর প্রধান উপদেষ্টা দপ্তরে আমরা যে দেখলাম আলোচনা করতে, সেই জায়গাতে আপনি প্রশ্ন তুললেন যে 4টি প্রধান দল ওখানে ছিল কিনা। আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কাছে শুনতে চাই, আপনি যদিও এই দলের সাথে 4টি দলের মধ্যে আর চতুর্থ যে দলটি চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন দলের সাথে আপনারা জোট করতে যাচ্ছেন বলে আমরা শুনতে পাই, জানতে পাই, তারপরে শুনি আপনারা কি মনে করেন যে চতুর্থতম প্রধান দল কি এই দলটি কিনা? আপনারা তাই মনে করেন কিনা? দেখেন, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলি যে বড় দল, ছোট দল, মাঝারি দল, চতুর্থ, পঞ্চম, এটা যখন একটা নির্বাচন বা সংসদ ভেঙে যায় বা একটা তত্ত্বাবধায়ক সরকার হোক বা একটা মানে সাংবিধানিক এখন একটা সরকার আছে, তখন এইটা বলার আর সুযোগ থাকে না। বলার সুযোগ থাকে না এই কারণে যে এখন আপনাকে পরবর্তী সময়ে এটা জনগণের প্রপার্টি হিসাবে তাদের হাতে ছেড়ে দিতে হবে। এটা যদি কেউ বলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা আপনি কিসের ভিত্তিতে বলবেন? এই কথা তো আওয়ামী লীগ বলতো, কিন্তু এখানে তো তাই হলো বলা, আসলে এরকমটাই শুনলাম আমরা যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দল তারা, আমি জানি না সরকার কিসের ভিত্তিতে করেছে, সেটা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব তার আমি একটা দল হিসেবে নিতে পারি না।
এই কথা তো আওয়ামী লীগ বলতো, আমরা বড় দল, আমরাই থাকবো, আমাদের তো এখানে কোনো খেলোয়াড়ই নাই, আমরাই খেলোয়াড়, আমরাই প্লেয়ার, আমরাই রেফারি, আমরাই সাইড, আমরাই অফ সাইড, আমরাই গোলকিপার। তো এই কথা যদি এই জামানায় এসে কেউ বলে, তো সেও তো আর একটা ফেসিস্ট হিসাবে মাথা চাড়া দেবে, তাতে ভাষাটা তো তার ফেসিস্টের ভাষা। সেই জন্য কেউ বড় দল, কেউ মাঝারি দল, কেউ ছোট দল, কেউ সেজ দল, এই কথা বলার প্রপার্টিটা আসলে একটা রাজনৈতিক দলের না, এটা হচ্ছে পাবলিক আচ্ছা, প্রপার্টি। একটু যদি এটা ভিন্ন পাবলিক প্রসঙ্গে যাই, নির্ধারণ করবে, আমাদের জনগণ নির্ধারণ হ্যাঁ, করবে। একটু যদি ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যেহেতু আপনারা জোট করছেন, আপনারা কি প্রধান দল কিনা, চতুর্থ প্রধানতম দল কিনা, সেগুলো আলোচনা বাদ দিই, কোনো নীতি মাথায় রেখে জোট করছেন যে আসলে ফ্যাসিস্টকে কারা এনাবেল করেছে, হাত পাখা দিয়ে বাতাস করেছে, সেগুলো কি আপনারা গণ্য করছেন না করছেন না? মানে সেই জায়গাটায় ক্ষমতাটা প্রধান আপনাদের কাছে এখানে মুখ্য, নাকি আসলে নীতি দেখেন, এবং কেউ তো শুধু বাতাস করছে, আর কেউ তো সেই সংসদের গাড়িও ব্যবহার করেছে, সেই সংসদের প্রতিনিধিত্ব তো কেউ করেছে। না, সেটার প্রেক্ষাপট আমার মনে হয়, সেটার প্রেক্ষাপট এখানে আমি বলি যে কন্টিনিউয়াস সেই সংসদের থেকে সেগুলোর সেই প্রেক্ষাপট সংসদের থেকে তো 6 জন এমপি সুযোগ সুবিধাও তো ভোগ করেছে, তাই না? শেষ পর্যন্ত সেই সংসদে থেকে, যে সংসদের সমস্ত মানে সেখানকার সুযোগ সুবিধা বলতে যা বোঝায় সবকিছু তো তারা নিয়েছে, কেউ কেউ নিয়েছে না। তো এই যারা নিয়েছে, এখন আমি যদি প্রশ্ন করি যে সেরকম দল যদি কারোর সাথে জোট করতে চায় অথবা চায় না, তখন কোশ্চেনটা কি আপনি দাঁড়াবে? যেটা বলছেন সেটা কি আপনি নিজে বিশ্বাস করেন, নাকি রাজনীতির জন্যই না, বলছেন? আমি রাজনীতির জন্য বলছি না, আমি বলছি যে আমাদের বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক কি করছে, কতটুকু করে নাই, সেটি সেই দল যখন জনগণের কাছে যাবে, জনগণ তাদের বিচার করবে। আমি কোনো জোট করছি মানে তো এই নয় যে আমি সেই পুরো জোটের দায়িত্বটা নিচ্ছি। আচ্ছা, জাতীয় পার্টির সাথে জোট সে করবেন ব্যক্তি আপনারা? হিসাবে না, আমরা জাতীয় পার্টি জোট করবে, এই আলোচনা তো এখন আসেই না, না। আমি জিজ্ঞেস করছি, এই যেহেতু আলোচনাটা জনগণের এখনই কাছে ছেড়ে আসেই নাই। দেবেন, আপনারা করবেন জাতীয় পার্টির সাথে? আমরা এটা তো আমি বলছি, টোটাল জোটের ব্যাপারে কিন্তু আমি শুরু থেকে বলে আসছি, জোটের ব্যাপারটা আলোচনায় তখন আসবে যখন ইলেকশনের একটা রোডম্যাপ আমাদের কাছে আসবে, ইলেকশনের একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, ইলেকশনের ব্যাপারে জনগণের মধ্যে একটা স্পৃহা তৈরি কিন্তু হবে। আমরা তো কিন্তু সাধারণ জনগণ, এখন পর্যন্ত আমরা তো কিন্তু দেখতে পাই সেরকম প্রস্তুতি দেখতে পাই, শুধু ইলেকশনের আগেই তো গিয়ে হঠাৎ করেই যে জোট হয়ে যে ব্যাপারটা, আপনি তা না, দেখেন, এটা আগে থেকে এটা আমরা যদি প্রস্তুতি থাকে। ফেব্রুয়ারিতে ইলেকশন ধরি, ইতিমধ্যে যেটা হয়েছে যে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল এর মধ্যে ইলেকশন ধরি, তাহলেই কিন্তু 3 মাস সময়ের আগ পর্যন্ত কিন্তু আরও সময় আমাদের হাতে আছে। তো সেই সময় পর্যন্ত জামাত ইসলামী জনগণের সাথে সম্পর্ক রক্ষা করা এক, 2 হচ্ছে যে সমস্ত জোট বা যে সমস্ত দলগুলো আগামীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করবে, আন্দোলনে সম্পৃক্ত থাকবে, ফ্যাসিস্ট নাকি অতীতে যারা ছিল, অতীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ছিল তারা তো আছেই, তাদের সাথে তো আমাদের সম্পর্ক আছেই। তো সেই জায়গাটা আমরা যদি বলি যে আওয়ামী লীগের ভাষায় যদি বলা হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ ছিল নাকি, সবাই তো আওয়ামী লীগ তাদের ভাষায়, তো সেই সবাই আওয়ামী লীগের জায়গায় তো আমাকেও তারা আওয়ামী লীগ ধরেছে, আমি রাজপথে ছিলাম, আমরা ছিলাম বলে আমাদেরকে তারা হিসাবে নিতে পারে নাই। কিন্তু যেই দেশে একটা ফ্যাসিস্ট সরকার এসে টোটাল দেশের জনগণটাকে তারা ক্যাপচার করে নিয়েছে, সেই জায়গায় আমি বলি যে আমাদের দেখতে হবে তাদের কর্মকাণ্ডগুলো স্বেচ্ছায় একটা আছে, একটা হচ্ছে বাধ্যতামূলক, একটা হচ্ছে পরিস্থিতির শিকার, একটা হচ্ছে আপনি বলছেন ইসলামী আন্দোলন, তাহলে পুরো আমি ইসলামী আন্দোলন বা বিএনপি বা জাতীয় পার্টি কোনটা বলছি না, আমি বলছি এই সমস্ত প্রেক্ষাপটগুলো জামাত ইসলামী বিশ্লেষণ করবে, জনগণ